সবাইকে শুভেচ্ছা শায় টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই পর্বে হচ্ছে আমরা সাপোর্ট রেসিস্ট্যান্স জোন কিভাবে আঁকতে হয় বা ট্রেন লাইন কিভাবে আঁকতে হয় সে জিনিসটা শেখার এবং জানার চেষ্টা করব। তো মেইনলি যে বিষয়টা হচ্ছে আমরা MT4 বা MT5 প্ল্যাটফর্মে ট্রেড করে থাকি, কিন্তু MT4 বা MT5 প্ল্যাটফর্মে যখন আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো আঁকি সেগুলো অ্যাকুরেট নাও হইতে পারে। না হওয়ার কারণ হচ্ছে এইটা যে ওখানে এক একটা ব্রোকারে এক এক ধরনের সিস্টেম থাকার জন্য, এক এক ধরনের অ্যাকাউন্ট হওয়ার কারণে এবং এক এক সময়ে মার্কেট ওপেন হওয়ার কারণে ক্যান্ডেলগুলোনের একটু তারতম্য থাকে এবং প্রাইসটাও একটু তারতম্য থাকে সামান্য। তো এই ক্যান্ডেলগুলোনের হালকা একটু তারতম্যের কারণে অনেক সময় অ্যাকুরেটভাবে আসে না। এখন আমরা যে প্ল্যাটফর্মে এই সাপোর্ট রেসিস্ট্যান্স জোন প্লাস আমরা ট্রেন্ড লাইনটা আঁকা শিখব, তো এখানেও কিন্তু তারতম্য যে নেই তা নয়। একেবারে সব জায়গায় আপনি অ্যাকুরেট পাবেন সেরকমের না, হালকা কিছু কম বেশ হইতেই পারে। তো আমরা হচ্ছে সেই জন্য ট্রেডিং ভিউটাকে ব্যবহার করব। tradingview.com এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেকে অনেক ধরনের অ্যানালাইসিস দিয়ে থাকে। আপনিও এখান থেকে ট্রেডিং ভিউর সাথে ইনক্লুডিং করে বিভিন্ন ব্রোকার আছে, সেই ব্রোকারে চাইলেও ট্রেড করতে পারবেন। পাশাপাশি যে জিনিসটা হচ্ছে ট্রেডিং ভিউতে আমরা বিগত পুরাতন বছরগুলোর হিস্টোরিগুলো কিন্তু পাচ্ছি, যেগুলো আমরা MT4 বা MT5-এ অনেক সময় পাই না। যতটুক ডাটা দেওয়া হয়ে থাকে ওই পর্যন্ত আমরা পাই, কিন্তু পুরাতন হিস্টোরি যখন আমাদের দেখতে হবে বা খুঁজতে হবে তখন কিন্তু আমাদের ট্রেডিং ভিউটা প্রয়োজন পড়বে। তো প্রথমেই আমরা খুলে নেব হচ্ছে একটা ট্রেডিং ভিউতে অ্যাকাউন্ট, যেমন tradingview.com। আমি এই ওয়েবসাইটে অলরেডি আসি। এখানে যাওয়ার পর গেট স্টার্ট এখানে বা এই পাশেরটায় যদি আমি ক্লিক করি সাইন ইন, এখানে এই মাথার মতন যেটা আছে সাইন ইনের এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকমের অপশন চলে আসবে। আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারেন, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন, বা ইমেলের মাধ্যমে আপনি লগ ইন করতে পারেন যদি আপনার রেজিস্ট্রেশন করা থাকে। আর রেজিস্ট্রেশন না করা থাকলে আপনি নিচে এই সাইন আপে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারেন। তো আমাদের এখানে হচ্ছে গুগলের এটা লগ ইন করা আছে। আমি জাস্ট গুগলে ক্লিক করলে পরে ওই ইমেলের আন্ডারে এটা লগ ইন হয়ে যাবে। তো এখানে এই আরজু ইসলাম, এখানে আমরা যদি ক্লিক করি এই ইমেলটা এখানে দেওয়া আছে, যখনই ক্লিক করব তখন অটোমেটিকলি এই অ্যাকাউন্টটা চলে আসবে। তো অনেক সময় দেখা যাবে যে আপনার এখানে নাম-টাম চাবে, আপনি নাম-টাম দিয়ে দিতে পারেন, কারণ আমার অলরেডি এটা একটা রেজিস্ট্রেশন করা ছিল সেই কারণে এইভাবে চলে আসছে। তো এইভাবেই হচ্ছে আমরা ট্রেডিং ভিউতে লগ ইন করবো। তো লগ ইন করার পর আমাদের প্রথম যে কাজটা হবে, ধরেন আমি এখান থেকে ইউরো ইউএসডি চার্ট আনবো। কিভাবে আনবো, আমি এই যে পাশে দেখতে পাচ্ছি কিন্তু ফরেক্স রিলেটেড ইউরো ইউএসডি, এভাবে যখন আমি ক্লিক করতেছি তখন চার্ট কিন্তু এইভাবে আসতেছে। মেইন যে চার্টটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। তো আমাদের যে জিনিসটা করতে হবে, উপরেই দেখেন প্রোডাক্ট, এখানে প্রোডাক্টসের এখানে ক্লিক করার পরে এই যে চার্ট প্লাস আছে এখানে ক্লিক করতে হবে। এখানে যখন আমরা ক্লিক করব তখন এই যেটা আমরা সিলেক্ট করছিলাম সেই ইউরো ইউএসডি চার্ট কিন্তু এখানে চলে আসবে। তো আমাদের চার্টটা হচ্ছে এরকম চলে আসবে। অনেক সময় এই চার্টটা না আসলে জাস্ট আবার ক্লিক করলে পরে অন্য পেয়ার দিয়ে পেয়ারে যখন ক্লিক করবেন তখন অটোমেটিকলি চলে আসবে এভাবে। তো এরপরে আমরা একটু সাজিয়ে নিই। আমাদের এখানে হচ্ছে লাইন দেওয়া আছে, আমরা এখান থেকে দিব হচ্ছে ক্যান্ডেল। ক্যান্ডেল দিলে পরে আমাদের চার্টটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে। 1 ঘন্টা চার্টে আছি আমরা, জাস্ট এখান থেকে আমরা টাইম ফ্রেমটা চেঞ্জ করে নিব। এখানে আমরা MT4 এর যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখছিলাম, শিখছিলাম। তো সিমিলার, সব কিছুই সিমিলার, একটু উলটপালট বলতে ডানে বাঁয়ে একটু থাকতে পারে। আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যে চার্টের সাথে যায়, যেমন লাইন এইসব, তারপরে আরও টেক্সট টেক্সট আমরা যদি কোনো কিছু রেকর্ড করে রাখতে চাই, প্রত্যেকটা জিনিস এখানে আছে। এগুলো হচ্ছে আমরা যখন কাজ করব অটোমেটিকলি এইসব জিনিস আমাদের সামনে চলে আসবে এবং আমরা ওইটার কাজ সম্পর্কে জানব। তো আমরা হচ্ছে এই চার্টটা পেয়ে গেলাম, 4 ঘন্টার চার্ট। আমি এটাকে যদি ছোট করতে চাই একটু, মানে এইভাবে আছে, এটাকে ছোট করতে হলে আমাদের এই যে প্রাইস আছে প্রাইজের এখানে জাস্ট ক্লিক করে নিচের দিকে আস্তে করে টানলে এটা এইভাবে চার্টের এটা ছোট হয়ে আসবে। দেন আমরা এইটাকে কি করব, পুরো হিস্টোরিটা বের করব, একেবারে প্রথম থেকে শুরু করে শেষ অবধি হিস্টোরি যদি আমরা দেখতে চাই। আমাদের এই 4 ঘন্টার জায়গায় আমি দিয়ে দিলাম হচ্ছে 1 মান্থ।
1 মান্থ যখন দিব দেখেন চার্টটা এইভাবে চলে আসছে, মানে প্রত্যেক মাসের ক্যান্ডেলগুলো এখানে চলে আসছে। তো আমি ওই অনুরূপভাবে আবার এটাকে ক্লিক করে আস্তে আস্তে যদি করে নামাই, তাহলে দেখেন এটা এইভাবে চলে আসছে। এটা অনেক আগের একটা দিচ্ছিলাম, আমি এটাকে ডিলিট করে দিই। কিছু দেওয়া ছিল পুরাতন। তো এইভাবে চলে আসছে। এখন দেখেন এটাকে আপনি আরো ছোট করতে পারেন এখান থেকে ক্লিক করে। দেন নিচের যে সালগুলো না আছে এখানে দেখেন 2022, 2024, 2026 সেভাবে দিয়ে দেওয়া আছে। আমি এটাকে যদি আবার ক্লিক করে এভাবে টানি তাহলে পুরনো সালগুলো এখানে আমরা দেখতে পারবো। দেখেন সেই অনুযায়ী চার্টগুলো কিন্তু চলে আসছে। এভাবে আমি যদি টানি তাহলে এভাবে চার্ট চলে আসছে। তো ইউরো ইউএসডির এখানে দেখেন শুরুটা হয়েছিল 1972-এর 71-এর পরে। এই এই পজিশন থেকে হচ্ছে মার্কেটের যাত্রাটা শুরু হয়। তা এই 1971 থেকে 2022 পর্যন্ত পুরো চার্টটা কিন্তু আমি এখানে পেয়ে যাচ্ছি। কিন্তু এটা যদি আমি MT4-এ খুঁজতাম তাহলে পাইতাম না, বা এইভাবে যে আমাদের সামনে উপস্থাপন করলাম, মানে এখানে যেভাবে নিয়ে আসলাম চার্টটাকে আমরা, এটা কিন্তু MT4-এ ওভাবে আসতো না। সো এইভাবে আমরা চার্টটাকে কিন্তু পেয়ে যাচ্ছি। এখন এখানে দেখেন একেবারে হায়ার, একেবারে মানে মার্কেট সর্বোচ্চ উঠছিল কোন পর্যন্ত, সর্বোচ্চ এই লেভেলটা আমরা এই যে এইখানে যদি ক্লিক করি, এখান থেকে দেখেন ট্রেন্ড লাইন, এটাকে আমরা ক্লিক করে নিয়ে আসতে পারি একটা লাইন ক্রিয়েট করার জন্য। এটাকে যখন আমরা ক্লিক করলাম, শিফট চাপ দিলাম, চাপ দিলে দেখেন সোজা হবে। আমি এভাবেই করলে এগুলো এইভাবে চলে আসতেছে, মানে একটা মানে প্লেন লাইন থাকতেছে, কোনো ভাঁজ ভোজ বা ইসের মধ্যে থাকতেছে না। তো আমি যখন এটাকে সোজা নিয়ে আসলাম এই লেভেলটায় চলে আসতেছে, আমি ক্লিক করে ছেড়ে দিলাম। তো দেখেন সর্বোচ্চ মার্কেট উঠছিল হচ্ছে 1.60 পর্যন্ত ইউরো ইউএসডি এখন পর্যন্ত। এবং আমি এখানে যদি সর্বনিম্নটা ধরি, মার্কেট কত পর্যন্ত গেছিল, তাহলে মার্কেট সর্বনিম্ন গেছিল হচ্ছে 0.53654 এই পর্যন্ত। তা আমরা এখানে কিন্তু দুইটা লাইন টানছি অলরেডি। এই দুইটা লাইনের যদি আমরা ব্যাখ্যা করি, নিচের যে লাইনটা আছে এটা নিচ থেকে উপরে উঠছে, তাই না? এটা হচ্ছে সাপোর্ট লাইন। নিচে যেটা থাকে মার্কেটে বর্তমান অবস্থান হচ্ছে এই বর্তমান অবস্থান নিচে যত লাইন থাকবে সেগুলো হবে হচ্ছে সাপোর্ট লাইন। উপরে যে লাইনগুলো থাকবে সেগুলো বলা হয় রেসিস্ট্যান্স লাইন। আমরা সাপ্লাই ডিমান্ডের কথা শুনছি, তো আমরা সহজভাবে বোঝার চেষ্টা করব সবসময়, তাহলে আমাদের মাথায় জিনিসটা ঢুকবে। তো আমাদের সাপোর্ট লাইন কোনটা? এইটা। এখান থেকে বায়াররা অ্যাক্টিভ হয়েছিল বিধায় এখানে বাইয়ের দিকে মার্কেট চলে গেছিল। এটা কোনটা? এটা রেসিস্ট্যান্স লাইন। এখান থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল বিধায় মার্কেট এখান থেকে সেলের দিকে চলে গেছিল। এখন মার্কেট আছে কোথায়? এই অবস্থানে। তা আমি যদি এইটাকে আবার একটা লাইন দিয়ে আমি এই জায়গাটা অবস্থানে আঁকি, তো কি হবে? এই দেখেন এই অবস্থান। ওকে, এখন এখানে আর একটা জিনিস আমি চালাকি করব, সেটা হচ্ছে আমরা তো সামনেরটা দেখতেছি, এখন পিছনের দিকে আমি একটু মিলাই নিই। এখান থেকে যদি আমি ক্লিক করে পিছনের দিকে টানি তাহলে কি অবস্থানে আছে মার্কেটের সেটা আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। দেখেন এখন যে মার্কেটের যে অবস্থানে আছে, এই অবস্থানে মার্কেট এই জায়গাটায় একটা সময় ছিল এবং এখান থেকে মার্কেট আপ করছিল, মানে এই জায়গা থেকে উঠছিল, ওঠার পর মার্কেট এখানে আইসা একটা সাপোর্ট নিছিল এবং এখান থেকে মার্কেট বাইরের দিকে টার্ন করে কিন্তু উপরের দিক চলে গেছিল। তো এই জায়গাটাকে যদি আমি অন্যভাবে আরেকটু আঁকি, এইখান থেকে আমি এই যে যেটা মার্কার আছে পেনের মতন ব্রাশ, এইটা যখন ক্লিক করছি, ক্লিক করার পর আমরা এখান থেকে সার্কেলও নিতে পারি। আমি সার্কেল নিব না, এখান থেকে আমি ইলিপসটা নিব। নেওয়ার পর আমি এখানে একটা মার্ক করে রাখি, এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, একটু এইভাবে মার্ক করে রাখলাম। আমার কাছে এটা ভালো লাগে, সেই কারণে এটাই বেশি ব্যবহার করি। তো দেখেন বর্তমানে যে জায়গাটা আমাদের মার্কেট আছে, আমি এখানে আর একবার আঁকি। এই তো বর্তমানে যে জায়গাটায় মার্কেট আছে সেই জায়গায় কিন্তু মার্কেট আরো একবার ছিল এবং এখানে কিন্তু মার্কেট একটা সাংঘর্ষিক পর্যায়ে আছে, যে এখান থেকেও বাইয়ের দিকে টার্ন নিতে পারে, কারণ এখানে আগে একবার সে রেসপেক্ট করছিল এই সাপোর্ট জোনে। আমরা যদি আরেকটু আগে যাই,
সেটা হচ্ছে কোথায়, এই লেভেলটায়। এই লেভেলটাও মার্কেট নামছিল, নামার পর এখান থেকে কিন্তু মার্কেট আবার উঠছিল। তো আমাদের এখনকার যে ক্লাসগুলোন, এই ক্লাসগুলোন কিন্তু একটু লং টাইমে হবে এবং আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। ওই যে পার্ট বাই পার্ট এখন কিন্তু ক্লাস হবে না, এই একটা ক্লাসের মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসবে। যেমন আমরা এখন সাপোর্ট রেসিস্ট্যান্স জোন আঁকতেছি, পাশাপাশি মার্কেট কোথা থেকে কিভাবে উঠছে নামছে, মানে সেল বাই কোথা থেকে নেওয়া যাইতে পারে সেই জিনিসগুলোও কিন্তু এখানে উপস্থাপন করতেছি। পাশাপাশি কিন্তু আমাদের যে এই ট্রেডিং ভিউয়ের অন্যান্য চার্ট সম্পর্কে বা অন্যান্য সিম্বলিক যে সাপোর্টগুলো আছে সেগুলো সম্পর্কেও আমরা আর্ট করে এখান থেকে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবো। তো আমি কিন্তু একটা কথা বারবার বলি যে আপনার যদি সাপোর্ট রেসিস্ট্যান্সের জন্য আপনি ভালো জানেন বুঝেন এবং আপনি যদি ট্রেন্ড লাইন ভালো আঁকতে পারেন, তাহলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, এটা থেকে আপনি ট্রেড করে ভালো একটা প্রফিট করে নিয়ে বের হয়ে আসতে পারবেন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে এখনকার থেকে জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। এরকম আমরা প্র্যাকটিক্যালি অনেক কয়টা চার্ট এবং অনেক কিছুই দেখব, এটার মধ্যে থেকে আমরা কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স জোন বা কিভাবে ট্রেন্ড লাইন আঁকতে হয় সেগুলো বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। ওকে, তো এখানে দেখেন বর্তমানে এই অবস্থান আছে, এই অবস্থানের আগেও আমরা এই একটা অবস্থান পাইছি, দুইটা অবস্থান পাইছি, মানে এই দুইটা পজিশন থেকেও মার্কেট আগে নামছিল এবং পরবর্তীতে ব্যাক করছিল। তো এখানে আমাদের বর্তমান যে লাইন আছে এই লাইনের নিচে আমরা কিন্তু একটা একেবারে সর্বনিম্ন একটা সাপোর্ট জোন আমরা আঁকছি। এখন আরো কয়েকটা আঁকবো, সেটা হচ্ছে আমরা কোন চার্টের মধ্যে আছি, আমরা মান্থলি চার্টের মধ্যে আছি। তো এই মান্থলি চার্টের এই যে একটা লেভেল আছে, এখানেও মার্কেট কিন্তু একটা সময় নামছিল এবং এখান থেকে মার্কেট উঠছিল। ওকে, আমি একটা লাইন টাইনে দিলাম, দেন আমি আবার লাইন নিলাম, নেয়ার পরে এখানে দেখেন এই একটা লেভেল আছে, এইটা কিন্তু এই দেখেন নামছে, নামার পরে এটা উঠছে। তো এই লেভেল থেকে আমি আবার ক্লিক করে আর একটা লাইন টাইনে দিলাম, আমরা নিচের গুলো আগে নিচ্ছি। ওকে, দেন এই লেভেল আছে, এই লেভেল থেকে আমি একটা ক্লিক করে এই লেভেলে টাইনে নিলাম। দেন এইগুলো গেল হচ্ছে মার্কেট যে পর্যায় থেকে, এখানে আর একটা আছে এই যে এই, তো এই সব পর্যায় থেকে হচ্ছে মার্কেট আপের দিকে গেছে, মানে এগুলো একটা সাপোর্ট জোন। এখন রেসিস্ট্যান্সের জন্য কিন্তু এই নিচের পর্যায়ে আছে, কিন্তু সেটাকে আমরা রেসিস্ট্যান্সের জোন ধরবো না, কারণ এখন মার্কেটের যে বর্তমান অবস্থান আছে সেটা নিচে যেটা থাকবে সেটাই আমরা ধরে নেব সাপোর্ট জোন, এবং উপরে যেটা থাকবে সেটা আমরা ধরে নেব রেসিস্ট্যান্স জোন। তাই এই সাপোর্ট জোনের মধ্যেও কিছু রেসিস্ট্যান্সের জায়গা ছিল, সেগুলো কোথায়, এই যে এইখান থেকে কিন্তু মার্কেট নামছিল। আমি এখানে একটা টাইনে নিলাম লাইন। ওকে, দেন এই লেভেল থেকেও মার্কেট এইখান থেকে নামার পর এই জায়গা এই একটা আমরা বাদ পড়ে গেছে, তো এটাও কিন্তু একটা সাপোর্ট জোন, আমি এটাও টেনে নিলাম, এটাও একটা সাপোর্ট জোন, এটাও টেনে নিলাম। এখান থেকেও নামছে, যেহেতু এই পাশাপাশি সিমিলার এটা এবং এটা, তাই আমি ওটাকে আর ধরতেছি না। তো এই যে নিচের জায়গাটুক, এই একটা জায়গা আছে, এটাও বলা যায় নেওয়া যাইতে পারে, নিলাম আমরা এটাকেও। এই যে কয়েকটা আমরা লাইন টানলাম, এই লাইনগুলো হচ্ছে ইউরো ইউএসডির ক্ষেত্রে একটা স্ট্রং সাপোর্ট জোন, এবং একটা লাইন ভাঙলে পরবর্তী লাইন পর্যন্ত মার্কেট আবার যাওয়ার চিন্তা ভাবনা থাকে। মানে একটা সাপোর্ট ভেঙে গেল, পরবর্তী সাপোর্ট, আর একটা সাপোর্ট ভেঙে গেল, পরবর্তী সাপোর্ট। এটা কিরকমের হয়, আমরা 10 তলার উপর উঠবো, আমরা সিঁড়ি থেকে কিভাবে করতেছি, সিঁড়ি থেকে ধীরে ধীরে উঠতেছি, ওঠার পর একটা ধাপ গেল, তারপর আবার ওখান থেকে বেঁকায় গেছে, ওখান থেকে আবার আর একটা ধাপে উঠলাম, এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা সিঁড়ি থেকে বাইয়া তারপরে 10 তলায় উঠতেছি, তাই না? একবারে কিন্তু আমরা যাইতে পারতেছি না, গেলে লিফটের মাধ্যমে যাওয়া লাগে, কিন্তু ওঠার সাথে এইগুলো মিলাইতে গেলে আবার হবে না। তো এখানে যে বিষয়টা আছে, এই নিচের যেগুলো আছে সেগুলো আমরা সাপোর্ট লাইনে, মান্থলি যে সাপোর্ট লাইনগুলো আছে সেগুলো আমরা পাইলাম। আমরা কিন্তু এখান থেকে এই যে ক্যান্ডেলের মাধ্যমে বের করছি, আমরা ওই যে লাইন দিয়ে এইসব আঁকতে যাব না, তাহলেও কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, কারণ ওই সাপোর্টের লাইন বা রেসিস্ট্যান্সের লাইন কিছুটা উপরে উঠে যখন নামে, সেটা কিন্তু এই লাইনে ক্লিক মানে লাইনে ঝামেলা করে, লাইনে এগুলো আসে না, ক্যান্ডেলে এই জিনিসগুলো পাওয়া যায়। যেমন এইখানে একটা দেখেন গ্যাপ আছে, এই জায়গাটা, এই জায়গাটা একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিন্তু এতটুকু নামছিল, নামে উঠে গেছে, যার কারণে লাইন বারে এগুলো আমরা পাচ্ছি না, কিন্তু আমরা যখন ক্যান্ডেল বারে যাব তখন কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। সো আমরা ক্যান্ডেল থেকে হচ্ছে এইসব জিনিস
আঁকবো। এখন এখানে যে বিষয়গুলো আছে এগুলো আমাদের মাথায় ঢুকাইতে হবে। যেমন আমি একটা কিন্তু অ্যানালাইসিস দিছিলাম আমার চ্যানেলে যে এখান থেকে মার্কেট নিলে ১,০০,০০০ মতন প্রফিট করে নিয়ে আসা যাবে। এতটুকু আমাদের রিস্ক নিতে হবে, মানি ম্যানেজমেন্ট কি করতে হবে সেটা নিয়ে একটা ফ্রি ভিডিও আমার দেওয়া আছে। তো আমরা এই চার্ট থেকেও এই জিনিসগুলো বুঝবো এবং প্র্যাকটিক্যালি আমরা দেখব। প্র্যাকটিক্যালি কিভাবে? যেমন আজকে আমি এই ভিডিওটা করতেছি, এই ভিডিওটা এই অবস্থায় হচ্ছে মার্কেট চলমান, মানে এখন অফ আছে কিন্তু আজকে থেকে মার্কেট আবার চলমান। রাত 3:30টার দিকে মার্কেট খুলবে, কারণ আজকে হচ্ছে রবিবার। এই হয়ে গেল আমাদের ১ মাসের সাপোর্ট জোনগুলো। ১ মাসের যে সাপোর্ট জোনগুলো আছে সেটা আমরা এইভাবে বাইর করলাম। আমরা কিন্তু রেজিস্ট্যান্স জোনটা বের করেই নাই। তো আমরা সাথে, সাথে রেজিস্ট্যান্স জোনটাও বের করি, কারণ আমাদের সামনে এনালাইসিস করতে গেলে এই জিনিসগুলো না আমাদের প্রয়োজন পড়বে। তো রেসিস্ট্যান্সের কালারটা আমরা অন্য কালার নিব। এখানে আমরা এটাকে নীল দিছি, রেড দেওয়া উচিত ছিল আমাদের। তো এখন প্রত্যেকটা চেঞ্জ করতে গেলে, আচ্ছা আমি চেঞ্জ করে ফেলাই তারপরেও। জাস্ট এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা এই কালার থেকে রেড দিয়ে দেবো। জাস্ট রেড, যেহেতু নিচের জোনগুলো সেহেতু আমরা এগুলো রেড দিলে ভালো হবে। আর বাইরের ক্ষেত্রে আমরা গ্রিন বা ব্লু দিয়ে দিব। ওকে, তো আমাদের সাপোর্ট যে জোনগুলো আছে সেই জোনগুলো হয়ে গেছে। আমরা এখন রেসিস্ট্যান্স জোনটা বের করব। আমরা এটাকে নিলাম, এই লাইনটাকে আবার নিলাম, নেওয়ার পরে এই যে এইটার উপরে বর্তমানে যে জায়গাটা আছে সেটারে আমরা একটু মার্ক করে রাখি অন্যভাবে। আহ, আচ্ছা পরে মার্ক করি, আমরা এখন আগে আইকা নিই। তো আমরা এখান থেকে এই পয়েন্টটা ধরবো, এই পয়েন্টটা ধরে শিফট চাপ দিয়ে এ পর্যন্ত নিয়ে গেলাম। এটার কালারটা আমরা দিব হচ্ছে এইটা, লেমন টাইপের, মানে যেহেতু বাইরের দিকে। পরেরটা আমরা এই নিই, তারপরে এই একটা আছে, তারপর এই একটা আছে, তারপর এটা আমরা পাশাপাশি তো সিমিলার, ওটা আমাদের দরকার নাই। এই একটা আছে, তারপর এই একটা, এটাও সিমিলার কাছাকাছি ছিল, না নিলেও চলতো। এরপরে যদি নিচ থেকে উঠারি ধরি তাহলে এটা এটাকে আমরা এদিকেও বড় করব। এটা ক্লিক করি, এ পর্যন্ত টাইনা নিব পুরোনো হিস্টোরিগুলো দেখার জন্য। আর 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 এখানে একটা আছে, এটাও সিমিলার কাছাকাছি, সো এটার দরকার নাই। এটাও সিমিলার কাছাকাছি, এটারও দরকার পড়ে না, তারপরে নিলাম। 4 ঘন্টার চার্টে অনেক সময় দেখা যাবে এটা একটা ইফেক্ট করবে, তো সিমিলারটাও আমি এখানে নিয়ে নিলাম এই কারণে 4 ঘন্টার চার্টটা আপনাদের বোঝানোর জন্য। দেন এই একটা লেভেল আছে। এই তো হয়ে গেল, মোটামুটি একটা ধাঁচে চলে আসছে। এখন আপনার কাছে কিন্তু কোন কোন লেভেল থেকে মার্কেট আগে পরে উঠছে, নামছে, এই জায়গাগুলো কিন্তু এখন অটোমেটিকলি চলে আসলো। এটা আমরা বের করলাম হচ্ছে চার্টের মাধ্যমে, আমরা সমীকরণের মাধ্যমে বের করি না। সমীকরণের মাধ্যমে বের করলে হয় কি, অনেক সময় মিল পাওয়া যায় না। এটা নিয়ে আমার একটা ফ্রি ভিডিও আছে, ওটা দিয়ে আমরা শিখবো না, আমরা এটা থেকেই জাস্ট শিখবো, জানবো, বোঝার চেষ্টা করব। কারণ ওটা আসলে দেখা যায় যে আগের দিনের ক্যান্ডেল অনুযায়ী আপনার চার্ট তৈরি করে। তো ওটা কিভাবে করতে হয় ওটার জন্য আমাদের ফ্রি একটা আছে, ইন্ডিকেটর আছে, ওটা আমরা ব্যবহার করলে হবে, ওটা আমি আপনাদের দিয়ে দিব। তো ওটা থেকে কিভাবে কি করতে হয় না করতে হয়, অ্যাড কিভাবে করতে হয়, এটা মেটাটেরা ফোরে কিভাবে অ্যাড করতে হয় এবং ওটাকে ওটা দিয়ে দেখবেন সেটা আমি দেখাই দেবো, কারণ অটোমেটিকলি আসছে, তো অযথা কষ্ট করে লাভ নাই। তো এখানের যে জিনিসটা আছে, আমাদের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো কিন্তু আমরা অটোমেটিকলি আইকে ফেলাইছি বর্তমানে মার্কেটের যে প্রাইস আছে সেই অনুযায়ী। উপরে যেগুলো সেগুলো হচ্ছে আমাদের রেসিস্ট্যান্স, নিচের যেগুলো সেগুলো হচ্ছে সাপোর্ট। আমরা কোনটায় গেছি, মান্থলিতে গেছিলাম, তাই না? এখন এখান থেকে আমরা যে জিনিসটা করব, এখানে কিন্তু এই একটা ছিল, এই পর্যন্ত উঠে আবার নামে গেছিল। তো এই লেভেলটাও আমরা ধরি, এই লেভেলটাও নেই। ওকে,
এখন আমরা হচ্ছে এটাকে জুম করব বা 4 ঘন্টার চার্টে নেব। 4 ঘন্টার চার্টে নেওয়ার পর কি হয় সেটা দেখব। যে আমরা 4 ঘন্টার চার্টে চলে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে নিই। মার্কেট এই সাপোর্ট রেসিস্ট্যান্সের জায়গাগুলো কতটা রেসপেক্ট করে এই জিনিসটা বুঝতে পারবেন। আমরা কিন্তু 1 ঘন্টার চার্টে কাজ করছিলাম, তাই না? এই সরি, আমরা 1 মান্থের চার্টে কাজ করছিলাম। তো হিস্টোরিগুলো হচ্ছে এই, এখান থেকে দেখেন এবং বোঝার চেষ্টা করেন। মার্কেট আমি এর মাঝে একটা অ্যানালাইসিস দিছিলাম যে এই জায়গাটা যদি মার্কেট আমি আরও একটু বড় করি তবু আপনাদের বুঝতে অসুবিধা হবে, একেবারে খুদে খুদে দেখাচ্ছে তো। বা আমি যদি ওটা মান্থলি নিছিলাম, একদিনের চার্টে আসি, তাতেও হবে। যে হচ্ছে 4 ঘন্টার চার্ট হচ্ছে সবচাইতে বেটার। তো আমরা হচ্ছে যে চার্টগুলো নাকছিলাম সেই চার্টের পয়েন্টগুলো দেখার এবং বোঝার চেষ্টা করি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, যদি না বুঝেন আবারও টাইনা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন, কারণ প্রত্যেকটা কথাই কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আমি ব্যবহারিকভাবে আপনাদের শেখাচ্ছি, তাত্ত্বিকভাবে ওই যে এইটা কি ওইটা কি এভাবে সিরিয়াল বাই শেখাচ্ছি না। ততএব এই ব্যবহারিক জিনিসগুলো আপনারা যতটা খেয়াল করবেন, বোঝার চেষ্টা করবেন, আপনার জন্য ততটা ভালো হবে। তো এখানে দেখেন মার্কেট এই যে লেভেলটা আছে, এই লেভেলটা কিন্তু মার্কেট ক্রস করার পর, এটাকে আমরা আর একটু গাঢ় করে নিই এবং এটাকে আমরা ব্লক করে দিব। এই মার্কেটটা ক্রস করার পর কিন্তু মার্কেট নামছিল কোন পর্যন্ত, এই পর্যন্ত। নামার পর কিছুটা উঠে এইখানে যে সাপোর্টের রেসিস্ট্যান্সের জায়গাটা আছে সেইখানে বাধাপ্রাপ্ত হয় এবং তারপরে কিন্তু মার্কেট এখানে নামছে, তাই না? এখন এই জায়গাটা থেকে আমরা যদি একটু প্রিভিয়াস জায়গা যাই, প্রিভিয়াস জায়গা বলতে এই জায়গাটাও মার্কেট ঘুরপাক খাইছে কোথায়, এই রেসিস্ট্যান্সের জায়গায়। সেম ভাবে এই জায়গাটাও মার্কেট ঘুরপাক খাইছে এই রেসিস্ট্যান্সের জায়গায়। মার্কেট এখানে থেকে নামছে, উঠছিল, উঠার পর বাধাপ্রাপ্ত হয়ে নামছে, নামার পর এখানে কিন্তু অনেকক্ষণ ঘুরপাক খাইছে এবং দেন নামছে কোথায়, এই পজিশনে। আমরা আরো একটু প্রিভিয়াস জায়গায় যাব, প্রিভিয়াসের এভাবে চলে যাই। এখানে যদি ধরি, এখান থেকেও মার্কেট ঘুরপাক খাওয়ার পরে তারপরে মার্কেট ডাউন হয়েছে এবং সরাসরি আইসে এখানে ঠেক খাইছে। এখান থেকে যদি ধরি, এই জায়গাটা থেকেও মার্কেট নামছে, নামার পর এখানে এসে বাধাপ্রাপ্ত হয়েছে, দেন মার্কেট কিন্তু কিছুটা উঠছিল, ওঠার পর এই জায়গা থেকে মার্কেট আবার ডাউন হয়েছে কিন্তু এই পর্যন্ত যায় নাই। তো এখানেও যদি আমরা সাপোর্ট রেসিস্টেন্স কমের জায়গা থেকে এরকম লাইন টানতাম, তাহলেও দেখতাম যে এখানে জায়গায় একটা পয়েন্ট আছে। দেখেন এদিকে একটু মিলাইতে গেলে এই জায়গার কিন্তু এই লেভেলে একটা পয়েন্ট অলরেডি আছে। তো এই জায়গাটা অনেকক্ষণ ধরে মার্কেট ঘুরতেছিল এই রেসিস্টেন্সের জায়গায়। আমরা আরো ব্যাকে যাই, ব্যাকে গেলে দেখেন এই জায়গাটা থেকে, এই রেসিস্টেন্সের জায়গা থেকে একটু ছোট করি, এই রেসিস্ট্যান্সের জায়গা থেকে যখন মার্কেট নামা শুরু করছে, মার্কেট কিন্তু ধীরে 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 এই পর্যন্ত আসছে এবং এখানে আইসা তারপরে মার্কেট ক্রস করে কিন্তু এই জায়গাটা ঘুরে তারপরে আরো নামছে, তাই না? তো এখান থেকে যদি আমরা প্রিভিয়াসে যাই, এই জায়গাটা থেকে মার্কেট উঠছিল, আমরা যদি এই লাইনটাকে টানি তাহলে দেখবো অন্য লাইনের সাথে মিলে যায়, মানে এই জায়গাটার সাথে আবার মিলে গেছে। তো এই জায়গাটা থেকে যখন মার্কেট উঠছে, যখন এখান থেকে নামছে, তখন এই জায়গাটাও কিন্তু রেসপেক্ট করছে মার্কেট। আমি আরো উপরে যাই, এখানে দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট নামছে, ধাপে 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 নাইমা এই পর্যন্ত আসছে। মার্কেট কোথা থেকে উঠছিল, মার্কেট এই যে সাপোর্ট জোন আছে, এই যে সাপোর্ট জোন আছে মার্কেট, এটা এইখান থেকে মার্কেট এই লেভেলে ছিল একটা সময়। এখান থেকে যখন মার্কেট আপ হয়েছে, আপ হওয়ার পরে এই রেসিস্ট্যান্সের জোনের এখানে মার্কেট কিছুটা ঘুরপাক খেয়ে কিছুটা নামার পরে যখন এটাকে ক্রস করছে, ক্রস করার পর মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ডের দিক গেছিল এবং ধীরে ধীরে যাইতে যাইতে মার্কেট এই পর্যন্ত গেছে এবং এখান থেকে একটা লেভেল সে ধরে রাখছিল, এই লেভেলটা, এবং এই লেভেলটাকে আমরা ধরে রাখি হচ্ছে সাইডওয়ে মার্কেট।
আমরা একদিনের ইসে চার্টে আছি, এটা হচ্ছে সাইডওয়ে মার্কেট। এখানে যখন একটা জায়গা যখন মার্কেটে ঘুরপাক ঘুরপাক খাইতে থাকে, উপরে একটা রেসিস্ট্যান্স জোন, নিচে একটা সাপোর্ট জোনে বারবার আঘাতপ্রাপ্ত হয়ে এবং নিচে আঘাতপ্রাপ্ত হয়ে উপরে উঠে, উপর থেকে আঘাতপ্রাপ্ত হয়ে নিচে নামে, তখন এই জায়গাটাকে সাইডওয়ে হিসাবে গণ্য করা হয়। তারপর আর ট্রেন্ড লাইন তো আছে, ট্রেন্ড লাইনটা আমরা যদি ধরি, ট্রেন্ড লাইনটা এখান থেকে কিন্তু মার্কেট এইভাবে গেছিল। ট্রেন্ড লাইনে আমরা আসবো, আমরা সাপোর্টটাকে আগে বোঝার চেষ্টা করি তারপরে। তো এটাকে যদি আমি একটু ছোট করে নিয়ে আসি, ছোট করে নিয়ে আসলে একটা জিনিস খেয়াল করেন, এখানে মার্কেটে কি হয়েছে। মার্কেটে এই যে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলো আছে, এই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোনগুলোকে মার্কেট কিন্তু চরমভাবে রেসপেক্ট করছে। আপনি মানেন আর না মানেন, এই সব জায়গায় বায়াররা সক্রিয় হয়, এই সব জায়গায় সেলাররা সক্রিয় হয়, এই সব জায়গায় নতুন এন্ট্রি ক্রিয়েট হয়, পেন্ডিং এন্ট্রি ক্রিয়েট হয়, বাই এন্ট্রি ক্রিয়েট হয়, ক্লোজ হয়, মার্কেট সব কিছু এই জায়গাগুলো নেই হয়। যার কারণে এই সব জায়গায় যখনই মার্কেট যাবে, তখনই মার্কেট একটু উল্টা চাল চালা শুরু করবে, মার্কেট একটু ত্বরান্বিত হবে। মার্কেটে দেখা যাবে নিউজ নাই, কিন্তু এইসব জায়গায় যখন মার্কেট যাচ্ছে তখন দেখা যায় মার্কেটের একটা স্পন্দন ফিরে পায়, কারণ ওই সময়টায় ওখানে বায়াররা অ্যাক্টিভ হয়, ওখানে সেলাররা অ্যাক্টিভ হয়, এই কারণে। তো এই সব জিনিসগুলো হচ্ছে মার্কেটের ডিপ জিনিস, এইগুলো আপনারা যতটা ভালো বুঝবেন জানবেন এবং পাশাপাশি যখন ফান্ডামেন্টাল নিউজটা সম্পর্কে আরও একটু ক্লিয়ার হবেন, তখন দেখবেন যে এইসব জিনিসগুলো ইজি হয়ে গেছে, একটা প্রফিট বের করে নিয়ে আসা কোনো ব্যাপার না। যতদিন পর্যন্ত আপনি এইসব জিনিসগুলো না জানবেন, না বুঝবেন, ততদিন পর্যন্ত আপনি প্রফিট আনতে পারবেন না। আপনি দেখা যাবে গেমলিং হিসাবে আপনি উপরে গেছে সেল দিচ্ছেন, নিচে গেছেন বাই দিচ্ছেন, এইভাবে। তো এইখানে দেখেন মার্কেট যখন এই অবস্থানে ছিল, এটা ছিল হচ্ছে 2020-এর দিকে 16 এপ্রিল। এই অবস্থান থেকে মার্কেট কিন্তু আপের দিকে যাওয়া শুরু করছিল। তো এই জায়গার যে সাপোর্ট লাইন ছিল, সেই সাপোর্ট লাইন থেকে ধীরে ধীরে মার্কেট এই যে রেসিস্ট্যান্স লাইন, এখানে যায় বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার পর আবার একটু নামে, নামার পরে এই জায়গাটা ক্রস করে মার্কেট উপরের দিকে উঠে যায়। উঠে যাওয়ার পরে এখানে একটা সাইডওয়ে মার্কেট চলতে থাকে এবং ওখান থেকে ওই সাইডওয়ে মার্কেটটা ক্রস করে মার্কেট কিন্তু উপরে চলে যায়। তো এই হিসাবে যখন আমরা দেখব, এখান থেকে এই পজিশনতে একটা ভালো ট্রেন্ড লাইন গেছে, মানে দেখা গেছে যে এই যে জায়গাটুকু আছে, এই জায়গাটুকু একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে এবং এই ট্রেন্ড লাইন এবং সাপোর্ট এইটা মাইনাই কিন্তু মার্কেট উঠছে। সেমভাবে আমরা যদি এখান থেকে ধরি, এখান থেকে মার্কেট কিন্তু এভাবে ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে এবং ট্রেন্ড লাইন ক্রিয়েট করে কিন্তু মার্কেট এখন অবধি মার্কেট নামতেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন এই ট্রেন্ড লাইনের সাথে আপনার যে সাপোর্টের জোনগুলো আছে, রেসিস্ট্যান্সের জোনগুলো আছে, সেইগুলো কিন্তু মার্কেট ভালোভাবে ফলো করতে করতে নামছে, মানে সিঁড়ি বায়ে 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 উঠছে, সিঁড়ি বায়ে 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 নামছে, এইভাবে কিন্তু আসছে। তো এখানে এখন হিজিবিলি বেশি লাগতেছে আপনার কাছে। তো এটাকে আমরা ক্লিন করব, ক্লিন করার পর এইটার সাথে আমরা জোড়াতালি লাগাবো হচ্ছে ট্রেন্ড লাইন, তাহলেও আমাদের আরও একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটাকে সিলেক্ট করে উঠাই দিই সব এই লাইনগুলো, যেগুলো এখন আপনাদের বোঝানোর সুবিধার্থে দিছিলাম। তাহলে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইন কিভাবে আঁকতে হবে সেই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। একেবারে সিম্পল বিষয়, কিন্তু এইসব বিষয়গুলো মানে যত সিম্পলভাবে নিবেন ততই আপনার জন্য সহজ হবে, যত জটিল করার চেষ্টা করবেন ততই জটিল হবে। এখন আমরা কিন্তু এই অনুযায়ী ট্রেডও নিব এবং ট্রেড দিয়ে আমরা দেখব। অনেক সময় দেখা যায় সাপোর্ট রেসিস্ট্যান্স জোনটা আমরা আঁকছি কোন লেভেলে, আমরা আঁকছি হচ্ছে মান্থলিতে, তাই না? মান্থলিতে আঁকার পরে তারপরে আমরা এখন দেখতেছি ডে চার্টে। তা এইভাবে হচ্ছে আমরা যদি 4 ঘন্টা বা 1 ঘন্টায় ট্রেড করি, তাহলে আমাদের সাপোর্ট রেসিস্ট্যান্সের জোনগুলো আঁকতে হবে হচ্ছে একদিনের চার্টে, 4 ঘন্টার চার্টে। আঁকলে পরে আমরা 1 ঘন্টায় ট্রেড নিতে পারবো। আবার 1 ঘন্টার চার্ট যদি আমরা ফলো করি সাপোর্ট রেসিস্ট্যান্সের জন্য, সেক্ষেত্রে আমরা 15 মিনিটে ফলো করতে পারবো। মানে যে ডেট টাইম অনুযায়ী আমি করবো, তার থেকে নিচের টাইম ফ্রেমগুলো নিয়ে আমরা এন্ট্রি নিব, তাহলে ওখান থেকে আমরা ভালো একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবো। ওকে, তো আমরা একটু ট্রেন্ড লাইনটা দেখার এবং বোঝার চেষ্টা করি। এখান থেকে দেখেন এই মার্কেটের এই পিছনের দিকেই আমি ধরি, এটা হচ্ছে নিচে ছিল, এই দুইটা সাপোর্ট জোন আমরা দেখি,
এটা একটা তখন এই অবস্থানে মার্কেটের এটা ছিল রেজিস্ট্যান্স জোন যখন নামছিল, তারপরে এখানে উঠছিল, আসার পরে মার্কেট আবার উঠছে, তাই না? তো এই জোনটাকে যদি আমরা ধরি, এইটাকেই আমি যদি ধরি, এইটা এবং এইটা, তাহলে এই অবস্থান থেকে মার্কেটের এই একটা অবস্থান ছিল। আমি যদি লাইন চার্ট নিয়ে এটাকে ক্লিক করি, ক্লিক করার পর এই এই যে জায়গাটা আছে এইটার সাথে আমি যদি মিলাইয়া সামনের দিকে টানি, তখনও ধরেন আমি মার্কেটের সম্পর্কে অবগত না যে এদিকে যাবে। আমি জাস্ট এটাকে ক্লিক করে এইভাবে যদি টেনে দিই এবং নিচের যে পজিশন আছে এটা হায়ার হায়ার দিছি, মানে উপরেরটা থেকে উপরেরটা, নিচেরটা হচ্ছে এই যে লোয়ার, এখানে লোয়ার, এটা লোয়ার। তা আমরা যদি এই লোয়ারটাকে মিলাই যদি আমরা সামনের দিকে টানি, তাহলে দেখেন একটা ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে এবং আমাদের সাপোর্টের যে জোনটা আছে সেই সাপোর্ট রেসিস্ট্যান্সের জোনের ওই অবধিও কিছু কিছু মিল পাবেন, পার্থক্য পাবেন। কিভাবে? এটা কিন্তু যখন এখান থেকে মার্কেট উঠছে তখন কিন্তু এখানে একটা দেখেন এইভাবে ট্রেন ওই যে উপরের দিকে উঠছে, একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে। তো রেসপেক্ট করছে কোথায় কোথায় দেখেন, আমরা হায়ার হায়ার দিছি, কোন হায়ার? এই হায়ারটা এবং এই হায়ারটাই আঁকছিলাম, আঁকার পরে এইভাবে চলে গেছে, তাই না? আর লোয়ার কোনটা দিছিলাম? এইটা, এবং এখানে দুইটা পড়ছিল সেই হিসাবে দেওয়া হয়েছিল, এই লোয়ার লোয়ার দিছিলাম। তো দেখেন এইখান থেকে যখন হায়ার হায়ার আমরা আঁকছি, এই পজিশনে যখন গেছে, আমরা ফলো আপ করছিলাম হচ্ছে এতটুক জায়গায় ফলো আপ করার পর আমরা বাদবাকি এই যে জায়গাটুক আছে এই জায়গাটুকের মানদণ্ডটা খুঁজে পেয়েছি। কিভাবে? এই হায়ার হায়ার দিছি, এই লোয়ার লোয়ার দিছি, দেওয়ার পরে মার্কেট এতটুক পর্যন্তই তো আসার পরে তারপর আমরা এইটা আঁকছি, তাই না? তাহলে এখান থেকে দেখেন এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা সে ফলো করে চলছে, ফলো করে চলে মার্কেট এই পর্যন্ত আসছে। আসার পর এইখানে নিচের যদি আমি এই লেভেলটাকে ধরি, এটারে পিভট হিসাবেও যদি আমরা ধরে থাকি, এই লাইনটাকে যদি মার্কেট রেসপেক্ট করে, এই এভাবে যদি আমরা ধরে নিই, আর এইটা তখনই আমরা দিব 4 ঘন্টার চার্টের ক্ষেত্রে। তো এটা আপাতত বাদ দিই, তো প্যাচ দিলে আপনার আবার পেঁচায় ফেলাবেন না। তো আমরা এইভাবেই ধরি। তো এখানে যখন মার্কেট আসছে তখন আমি দেখলাম যে এই ক্যান্ডেলগুলো মার্কেট ক্রস করে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা হয় না, এখান থেকে মার্কেটটা নিচে ক্যান্ডেল ক্রিয়েট করছে বলতে এই জায়গাটাতে আমি টাচ করছিলাম, এই হায়ার এবং এই হায়ার। তারপরে দেখেন মার্কেট কিন্তু এখান থেকে নামছিল, যখন ক্যান্ডেলের কনফার্মেশন দিছে যে এতখানি নামছে, তখন আমরা ধরে নিছি যে এই ট্রেন্ড লাইনটা ফলো করতে পারে। তো এই পর্যন্ত যখন নামছে তখন আমরা সেলেই ছিলাম ধরেন। তো সেল দিয়ে যখন থাকছি তখন কিন্তু মার্কেট আবার কিছুটা উঠছিল, ওঠার পর এই জায়গাটা কিন্তু আসার পর এই জায়গাটা কিন্তু ক্রস করে মার্কেট উঠে নাই, তখন আমরা কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট আরও নামতে পারে। সেকেন্ড টাইম যখন নামলো তখন ফুললি আমরা কনফার্মেশন পাইলাম মার্কেটটা ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা আছে, মানে ক্যান্ডেলগুলো ক্লোজ হয়ে এই রেখার নিচে আছে কিনা সেইটা যখন আপনি ভালো মতন জানবেন, বুঝবেন, তখন হচ্ছে বিষয়টা চলে আসে। তো এরপরে মার্কেট এই পর্যন্ত নামলো, নামার পরে এই লেভেলটাকে মার্কেট রেসপেক্ট করার পর আবার ধীরে 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 উইঠা কোন পজিশনে গেল হচ্ছে এখানে আমাদের যে রেসিস্ট্যান্স লাইন আছে এবং আমাদের যে ট্রেন্ড লাইন আছে সেই ট্রেন্ড লাইনের এই পজিশনটাই মার্কেট গেছে। যাওয়ার পর মার্কেট কিন্তু এই জায়গাটা ক্রস করতে পারে না, এরপরে একটা দুইটা ক্যান্ডেল যখনই হয়ে গেছে তখন মার্কেট কনফার্মেশন দিল যে সেলের দিকে আবার যাবে। তারপরে কিন্তু মার্কেট একেবারে সেলে নামছে এবং নামার পর দেখেন আমাদের যে রেসিস্ট্যান্স লাইন আমাদের নিচে আঁকা আছে সেই রেসিস্ট্যান্স লাইন পর্যন্ত কিন্তু মার্কেট আসে নাই, না আইসা যে আমাদের ট্রেন লাইনের একটা সাপোর্ট জোন আছে সেই সাপোর্ট জোনটা ফলো করার পর মার্কেট কিন্তু আবার একটু উঠছে। ওঠার পর এই লেভেলে দেখেন একটা রেসিস্ট্যান্স লাইন ছিল, সেই লাইনের আগে যাইয়া মার্কেট আবার ফল করার পর দেন এই জায়গাটায় মার্কেট কি হয়েছে, এই জায়গাটা মার্কেট আসার পরে এই যে ট্রেন লাইনটা আছে এইটা ক্রস করার পর একটা দুইটা যখন কনফার্মেশন দিয়েছে তখন কিন্তু মার্কেট আবার নিচের দিকে আস্তে আস্তে কোন লেভেলে আসছে, ওই যে নিচের একটা সাপোর্ট জোন আছে সেই লেভেলে আসছে। তাহলে এতক্ষণে হয়তো আপনারা বুঝে গেছেন এবং ক্লিয়ার হয়েছেন যে মার্কেট সাপোর্ট জোন এবং ট্রেন লাইনটাকে কতটা রেসপেক্ট করে চলে। আর আপনি যদি এই জিনিসগুলো ভালো বুঝেন, জানেন,
যেমন আমি এখান থেকে এইটা বা এইটা ধরার পরে আমি বুঝতেছি যে মার্কেট এখান থেকে ডাউন হবে, আমি এসএলটা এখানে রাখলাম, রাখার পর আমি এখান থেকে একটা সেল এন্ট্রি দিলাম, এবং আমি এই পর্যন্ত যদি ধরে রাখি যে আমার সেলের এন্ট্রিটা এই পর্যন্ত নিব, আমি না নিয়ে আমি মিডিল, দেখেন আমি অনেক সময় টিপিটা কম রাখি, আমি এসএলটা আমি বেশি রাখি এই কারণে। তো এই আমি মিডিল পর্যায়ে যদি ধরে রাখি পিভট পয়েন্ট লাইন মনে করে, তাহলে কিন্তু আমার প্রফিট অনায়াসে চলে আসে। আবার এই লাইন থেকে আমি যদি এখান থেকে বাইয়ের ধরি তাহলে আমার কিন্তু চলে আসতেছে। আবার এখানে যখন মার্কেট উঠে গেছে বা এই ট্রেন লাইনের এই অবস্থানে উঠছে, তখন আমি ধরে নিলাম যে সেল হবে। আবার ট্রেন লাইনের এখানে যখন টাচ করতেছে তখন আমি ধরলাম যে বাই হবে, আমি এখান থেকে একটা বাই নিলাম। তো মার্কেটে এই সব পজিশনে যখন যায় তখন হচ্ছে মার্কেটের এন্ট্রিগুলো নিতে হয়। আমরা যদি ওই আন্দাজের উপর মার্কেট এন্ট্রিগুলো নিই তখন মানে তখন কিন্তু এইভাবে আসলে মার্কেট চলে না বা ওইভাবে হয় না, যার কারণে আমরা লস করে থাকি। এখন এই পরবর্তী ইসে যদি আমরা আসি, এইভাবে মার্কেট গেছিল এবং এখান থেকে মার্কেট কিন্তু দেখেন এই লোয়ার এবং এই লোয়ার যদি আমি ধরি, এইভাবে আমি টাইনে আসি, তাহলে মার্কেটের অবস্থান ছিল এই লোয়ার থেকে আমি এই লোয়ারটা ধরছি। ওকে, ধরে কিন্তু মার্কেট টান দিছি, সরি হায়ার, এই হায়ার এবং এই হায়ার। আর লোয়ার যদি ধরি, এই লোয়ারটা আমি ধরলাম এবং এই জায়গার যে লোয়ার আছে এই লোয়ারটা, এটাও যদি আমি ধরি, ধরে যদি মার্কেট আমি এইভাবে টান দিই তাহলে মার্কেট হচ্ছে এই পজিশনে আছে। এখন এই পজিশনে যদি আমরা নিই, আমরা বিগত এইগুলো ক্লোজ করে দিই। তো ক্লোজ করে দেওয়ার পরে আমরা ইউরো ইউএসডি যদি এইভাবে ধরি তাহলে খেয়াল করবেন, আমি হালকা একটু বড় করব, বেশি বড় করব না এটা। মার্কেট যখন ডাউন ট্রেন্ডে ধরছে, আমরা ধরছিলাম কোনটা, এই হায়ারটা ধরছিলাম আর এই হায়ারটা ধরছিলাম, তাই না? আর নিচে হচ্ছে এই লোয়ারটা ধরছিলাম আর এই লোয়ারটা ধরছিলাম। তো এই লোয়ার এবং হায়ার ধরার পরে এতটুক জায়গা কিন্তু আমরা অ্যানালাইসিস করে এই হায়ার লোয়ার হিসাবে আমরা ট্রেন্ড লাইনটা ফলো করছি। ফলো করার পর দেখেন মার্কেট এখান থেকে কিছুটা উঠছিল। ওই যে বললাম যে সবসময় যে একই রকম হবে সেরকমের বিষয় না, কিছুটা একটু তারতম্য থাকতে পারে। তো এই জায়গাটা কিন্তু মার্কেট সাপোর্ট জোনকে, সরি এটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স জোনকে ভালো একটা রেসপেক্ট করছে। এটা ক্রস হয়েছিল কিন্তু এখানে মার্কেট ফলস দেখাইছে, মার্কেট হওয়ার কথা ছিল আপ, বাট মার্কেট আপ হয় নাই, না হয়ে করছে কি, এখান থেকে মার্কেট আবার ফল হওয়া শুরু করে, ফল হওয়া শুরু করে আবার ট্রেন্ড লাইনের মধ্যে ঢুকে যায়। ট্রেন্ড লাইনের মধ্যে ঢুকে ওই যে আমাদের ট্রেন্ড লাইন আঁকা ছিল এই জায়গাটা পর্যন্ত আসে, এবং এখানে একটা ভালো সাপোর্ট লাইন এবং ট্রেন্ড লাইনের ক্রস কানেকশন আছে। এখান থেকে মার্কেট আবার উপরে উঠে, উপরে উঠে এখান থেকে মার্কেট আবার ধাক্কা খায়, ধাক্কা খাওয়ার পরে দেখেন মার্কেট আবার ফল হয়ে এই পজিশনে আসে, এই পজিশন থেকে মার্কেট এই পজিশনে আসে। দেন মার্কেট একেবারে ওভাবেই নামতেছে এখনো অবধি। তো এখানেও একটা টাচ করে, এখানে মার্কেট ছিল, থাকার পর মার্কেট এখান থেকে ডাউনে চলে আসে এবং মার্কেট ট্রেন্ড লাইন থেকে বিচ্যুতি হয়। বিচ্যুতি হয় কিভাবে, এখান থেকে মার্কেট ক্রস করে, আমি একটা এর মাঝে ফ্রি আপনাদের অ্যানালাইসিস দেখাইছিলাম, বলছিলাম যে এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে নামবে, এবং সেটা হচ্ছে এই জায়গাটা যখন ক্রস করে তখন মার্কেট কিন্তু হিউজ পরিমাণে নামে এই জায়গাটাই আসছে। তো এই যে জায়গাটা আছে বা এই যে ট্রেন লাইনটা ফল করছে, এই জায়গাটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। এই জায়গাটা থেকে যদি মার্কেট দেখা গেল যে এখানে ঘুরপাক খাইতে পারে, ঘুরপাক খাওয়ার পরে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে এই পর্যন্ত আবার যাইতে পারে, যার পর যদি হয় তাহলে আবার ধীরে ধীরে এই পর্যন্ত যাইতে পারে। আর যদি এই কি জায়গাটা ক্রস করে, মানে এখন যে পজিশনে আছে এই জায়গাটা থেকে তো যদি মার্কেট 2-3টা ক্যান্ডেল এখানে ক্রিয়েট করে, তাহলে নতুন করে আমরা আর একটা ট্রেন্ড লাইন ধরতে পারি। কোথা থেকে, এই লোয়ার এবং এই লোয়ারটা তখন আমরা ধরবো, বা এই লোয়ারটা ও নিতে পারি, এই লোয়ারটা আমরা নিতে পারি। আমরা এখানে যদি আর একটা চ্যানেল ক্রিয়েট করি, এই লোয়ার এবং এই লোয়ারটা আমি ধরলাম সাপোজ, ওকে, এবং এখান থেকে আমি হায়ার ধরলাম এইটা এবং এই হায়ারটা ধরলাম আমি, ধরে আমি এখানে টেনে দিলাম এইভাবে। তো এই ট্রেন লাইনটা এখান থেকে ধরেন ট্রেন লাইনটা বিচ্যুতি হয়েছে, এই জায়গাটা বিচ্যুতি হওয়ার পরে আমরা যদি এই ট্রেন লাইন, নতুন ট্রেন লাইনটা ফলো করি, তাহলে মার্কেট কিন্তু আরও ফল করার সম্ভাবনা আছে। আর ফল করলে কোথায় নামবে, মার্কেট সোজা নেমে যাবে এই সাপোর্ট জোনে। এই বাড়ি খাবে কিভাবে,
এখান থেকে মার্কেটটা এই যে পজিশন আছে এখান থেকে দেখা গেল কিছুটা আবার মার্কেট মুভ করবে উপর দিকে আবার নামবে, নামার পর আবার উপর দিকে উঠবে, এইভাবে করতে করতে মার্কেট নামতে পারে। যদি এই জায়গাটাকে ক্রস করে এবং এই জায়গাটাকে ক্রস করে তাহলে মার্কেট আবার আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই সব পজিশন থেকে এবং আপনাকে হিস্টোরি বাইর করতে হবে, যেমন আমি হিস্টোরি বাইর করে দেখছিলাম এই নিচের যে সাপোর্ট জোনগুলো আছে, এই যে নিচের এইটা একটা সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোন, এইটা একটা সাপোর্ট জোন, এই হিস্টোরিগুলো কবেকার সেটা জানতে হবে। এই হিস্টোরি যদি আপনি দেখেন যে অমুক সালের বা তমক সালের, তখন আপনার আরও ক্লিয়ার হয়ে যাবেন যে ওই সালটায় ওই অবস্থানে মার্কেটটা কতটুকু স্ট্রং ছিল। সেটা যখন আপনি দেখবেন তখন আপনি বুঝে নেবেন যে আপনার এখান থেকে বাই নেওয়াটা মানে ভালো হবে নাকি সেল নেওয়াটা ভালো হবে। আবার যদি আমরা নিউজের সাথে মিলাইতে যাই, বর্তমানে যে নিউজের প্রেক্ষাপট আছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধপ্রভাব আছে, এই যুদ্ধপ্রভাবের কারণে কিন্তু ইউএসডি স্ট্রং হচ্ছে এবং সুদের হার প্রচুর পরিমাণ বাড়ানোর কারণে ইউএসডি অনেক স্ট্রং। কিন্তু কাকতালীয়ভাবে মার্কেট কিন্তু হঠাৎ করে আপের দিকে টার্ন নিতে পারে, যেটা হইলে বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। তো এখান থেকে আমরা যে জিনিসটা জানলাম, সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লাইনগুলো আমাদের কিভাবে অঙ্কন করতে হবে, ট্রেন্ড লাইনটা আমরা কিভাবে অঙ্কন করব, এবং ট্রেন্ড লাইন এবং সাপোর্ট লাইন কতটুকু রেসপেক্ট করে মার্কেটে চলে এবং কোথা থেকে আসলে এন্ট্রিটা নেওয়া যায়, এন্ট্রি কিভাবে নিতে হবে সেটা আপনাদের বলছি। কিন্তু আমি এখানে কিন্তু উল্লেখ করি নাই যে এসএলটা কত দূর নেবেন বা টিপিটা কত দূর নেবেন, এটা আমি আগামী পর্বে দেখাবো। কারণ আগামী পর্বে আমরা নতুন করে আরেকটা পেয়ারের সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন আঁকবো এবং দেখব, ওটা থেকে বোঝার চেষ্টা করবো। এরকম আর আমরা 3-4টা প্র্যাকটিক্যাল করলে পরে আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাব। কারণ এক একটা পেয়ারে এক এক ধরনের ভাবে ফরম্যাট ক্রিয়েট হয়, একই রকমের সবই, কিন্তু ফরম্যাট ক্রিয়েট হয় বলতে চলমান যে প্রেক্ষাপট আছে সেগুলো অন্যভাবে চলতে থাকে। তো আমরা ইউরো ইউএসডিটা হচ্ছে এখানে সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন এবং ট্রেন্ড লাইনটা অঙ্কন করছি, তাই না? তো এখানে দেখেন এই পজিশনে আমি যদি ধরে নিই আমি বাই নিব, এই পজিশনে বাই নিলে পরে আমার এসএলটা থাকবে হচ্ছে এই যে লেভেলটা আছে এই লেভেলটার এখানে। আপনার যদি ব্যালেন্স বেশি থাকে তাহলে আপনি লেভেলে আরও নামায় দেন এখানে বা এখানে, এই নিচের জায়গাগুলো না থাকবে, পরাপর লাইনে থাকবে না, লাইন থেকে আরেকটু নিচে থাকবে। আর সেই হিসাবে হিস্টোরিতে যদি আমরা আসি তাহলে 0.55-এর নিচে মার্কেট যাওয়াটা টাফ হয়ে যাবে, মানে এখান থেকে মার্কেট এই পর্যন্ত যাওয়াটা টাফ হয়ে যাবে। তো এই পর্যন্ত কত পিপস আছে সেটা আমাদের হিসাব করতে হবে, আর এখান থেকে কত পিপস উপর পর্যন্ত গেলে আমি প্রফিট নিব সেটা হিসাব করা লাগবে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত কত পিপস আছে সেই পিপস হিসাবে আমি কত লটে আমার ব্যালেন্স আছে, কত লটে ট্রেড দিলে আমার অ্যাকাউন্ট জিরো হবে না, এই সব জিনিসগুলো চলে আসে হচ্ছে মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে। আর এটা নিয়ে আগামী পর্বে আমরা আলোচনা করব। আজকে মাথায় এতটুকু ঢুকান, কারণ লং টাইম ভিডিও হয়ে গেছে, বেশি বগর বগর করলে তখন আবার আওড়ায় ফেলাবেন, তখন ঝামেলা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।